আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, ইউ আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শাহ জালাল ইংলিশ হোম। আই এম শাহ জালাল স্যার উইথ ইউ। আজকে ইংলিশ ফর টুডে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নেওয়া হবে। তোমাদের এই বইয়ের টোটাল 14টি ইউনিট, সেখান থেকে ফার্স্ট ইউনিট পিপল আর ইনস্টিটিউশন মেকিং হিস্টোরি, মানুষ বা প্রতিষ্ঠান যা ইতিহাস তৈরি করে। বিশেষত যারা এসএসসি পাশ করে নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে লেসন 1 এখানে আছে দ্য আনফরগেটেবল হিস্টোরি। আনফরগেটেবল শব্দের অর্থ হচ্ছে অবিস্মরণীয়, যা ভোলা যায় না। হিস্টোরি মানে হচ্ছে ইতিহাস, তাহলে অবিস্মরণীয় ইতিহাস। এখানে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চে যে ভাষণ, এই ভাষণটা দিয়ে এই প্যাসেজটা সাজানো হয়েছে। এই প্যাসেজটা পড়ানোর পর আমরা এখান থেকে এমসিকিউ, কোশ্চেন অ্যান্সারিং, ফ্লো চার্ট, সামারি, এই সব বিষয়গুলো কিভাবে লিখতে হয় তার জন্য আলাদা আলাদা করে ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। চলো আমাদের ক্লাসটা শুরু করা যাক। এখানে দেখো যে তোমাদের সামনে বইয়ের পেজটা ভেসে উঠছে। এই থেকে এই পর্যন্ত এখানে শেখ মুজিবুর রহমানের যে বাংলা ভাষণ, তার ইংলিশ ট্রান্সলেশন, এই ভাষণ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে যেটা আমাদের জেনে রাখা ভালো। ইউনেস্কো 23 অক্টোবর 2017 সালে এই ভাষণটিকে ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ডে রেজিস্টার করে বা মেমোরি অফ দ্য ওয়ার্ল্ডের অন্তর্ভুক্ত করে। এবার আমরা এই ভাষণ সম্পর্কে পড়ব। এখন যদি তোমরা আমাকে প্রশ্ন করো যে শেখ মুজিবুর রহমান কেন এই ভাষণটি দিয়েছিলেন বা কোন পরিস্থিতিতে এই ভাষণটি দেওয়ার প্রয়োজন হয়েছিল, তাহলে আমাদের ছোট্ট করে জেনে নেওয়া যাক যে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। 1970 সালে ইয়াহিয়া খান যখন ক্ষমতায়, তখন পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রধান যে দুটি দল, তার একটি হলো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ এবং অন্যটি হলো জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি। এখানের যে নির্বাচনে ফলাফলে দেখা যায় যে আওয়ামী লীগ 167টি আসন লাভ করেছিল, অপরপক্ষে পাকিস্তান পিপলস পার্টি 88টি আসন লাভ করেছিল। পাকিস্তান পিপলস পার্টি 88টি আসনের সবগুলোই পশ্চিম পাকিস্তানে পেয়েছিল, অন্যপক্ষে যে শেখ মুজিবুর রহমান তার 167টি আসনের মধ্যে সবগুলোই এই পূর্ব পাকিস্তানে পেয়েছিলেন। তো দুই পাকিস্তানে দুইজন সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে, এটা নিয়েই একটা দ্বন্দ্ব চলছিল। তো নির্বাচনের ফলাফল অনুযায়ী শেখ মুজিবুর রহমানই গোটা পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। যখন ইয়াহিয়া খান শেখ মুজিবুর রহমানকে এই ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করেন, এমন একটা পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান এই ঘটনাবলী সম্বলিত এই ভাষণটা প্রদান করেন। আশা করি তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছো। চলো এবার প্যাসেজটি পড়ে নিয়ে যাক। আমাদের প্রথমেই সামনে দেখো ভেসে উঠছে, তিনি শুরু করেছিলেন যে ভাইয়েরা আমার, এই কথা বলে, মাই ব্রাদার্স, I stand before you today with a heart overflowing with grief. এখানে কয়েকটা শব্দ আগে ব্যাখ্যা করে নি। ওভারফ্লোয়িং যে শব্দটা, সেই অর্থ হলো উপসে পড়া, প্লাবিত করা, টলমলানি। আমরা সিনোনিম বলতে পারি ফ্লড, ইনান্ডেট, রান ওভার, pour, আউটপোর, এবং এর যে অ্যান্টোনিম আমরা বলতে পারি সাবসাইড, মানে কমে যাওয়া, ল্যাক, এটাও কমে যাওয়া। এরপর আর একটা শব্দ হচ্ছে গ্রিফ। এই গ্রিফ মানে দুঃখ, দুর্দশা, বিষাদ। আমরা সিনোনিম বলতে পারি সরো, রিমোজ, অ্যাগনি। এর অ্যান্টোনিম যদি বলি জয়, প্লিজার, মানে আনন্দ। আই স্ট্যান্ড বিফোর ইউ, আই স্ট্যান্ড আমি দাঁড়িয়েছি, বিফোর ইউ মানে আপনাদের সামনে, টুডে মানে আজ, উইথ এ হার্ট একটা হৃদয় নিয়ে, ওভারফ্লোয়িং যেটা প্লাবিত হচ্ছে, উইথ গ্রিফ মানে দুঃখ দ্বারা। তিনি যে কথাটি বলেছিলেন, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এরপরে ইউ আর ফুললি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট। এখানে যে অ্যাওয়ার শব্দটা আছে, অ্যাওয়ার মানে অবগত, সচেতন, সতর্ক। আমরা যদি এর সিনোনিম বলি তাহলে বলতে পারি কনসাস, সেন্সিবল, অ্যালার্ট, ওয়াচফুল। আমরা যদি অ্যান্টোনিম বলি তাহলে বলতে পারি ইগনোরেন্ট, আনকনসাস ইত্যাদি। এই যে ইভেন্ট মানে ঘটনাসমূহ, যা একটু আগে তোমাদেরকে আমি বলেছি। আর গোয়িং অন অর্থাৎ সেই সময় যেগুলো ঘটতেছিল, চলমান ঘটনাকে বোঝাচ্ছে। আন্ডারস্ট্যান্ড মানে আপনারা বোঝেন, বোঝা। দেয়ার ইম্পোর্ট মানে ইম্পর্টেন্স, অর্থাৎ যে তিনি যে সংক্ষেপে যে কথাটি বলেছিলেন যে আপনারা সবই জানেন এবং বোঝেন, অর্থাৎ ইউ আর ফুললি অ্যাওয়ার অফ দ্য ইভেন্ট, সকল ঘটনা সম্পর্কে জানেন, দ্যাট আর গোয়িং অন যেটা ঘটে চলেছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট তার গুরুত্বটা আপনারা বোঝেন। এরপরে তিনি বললেন, উই হ্যাভ been trying to do our best to cope with the situation.
এখানে কোপ উইথ, এই কোপ উইথ এটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ। আমরা এর অর্থ বলতে পারি সামলানো বা হ্যান্ডেল করা, যেটা যে আমরা যেমন বলি আই ক্যান নট কোপ উইথ দ্য সিচুয়েশন, আমি এই অবস্থার সাথে মিল খাওয়াতে পারছি না বা সামলাতে পারছি না। তাহলে এর যদি আমরা সিনোনিম বলি তাহলে বলতে পারি কম্পিটি, ভাই, চেক, হ্যান্ডেল, ম্যানেজ, এবং এর অ্যান্টোনিম বলতে পারি মিসহ্যান্ডেল, মিসম্যানেজ ইত্যাদি। তাহলে আই হ্যাভ বিন ট্রাইং, আমি চেষ্টা করে যাচ্ছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলেছে যে আমি চেষ্টা করে চলেছি টু ডু আওয়ার বেস্ট, আমাদের ভালোটা করার জন্য, টু কোপ অর্থাৎ আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে, টু কোপ উইথ দ্য সিচুয়েশন অর্থাৎ এই সামলাতে এই অবস্থাটাকে। তিনি যে কথাটি বলেছিলেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। এরপরে বলেছেন বাট অ্যান্ড ইয়েট, কিন্তু তথাপি অর্থাৎ এই এত চেষ্টা করার পরেও আনফর্চুনেটলি দ্য স্টেট অফ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। এখানে কয়েকটা শব্দকে একটু ব্যাখ্যা করে নিই। সেটা হচ্ছে আনফর্চুনেটলি, এটা একটা অ্যাডভার্ব, দুর্ভাগ্যক্রমে। আনলাকিলি বলতে পারি, ইনফিলিসিটিয়াসলি বলতে পারি, রিগ্রেটেবলি, এবং এর অ্যান্টোনিম বলতে পারি লাকিলি বা ফরচুনেটলি। আর একটা শব্দ হচ্ছে অ্যাওয়াশ। এই অ্যাওয়াশ শব্দ হচ্ছে ভাষা বা প্লাবিত করা বা ভাসমান, আমরা বলতে পারি ফ্লডেড উইথ ওয়াটার বা অ্যাফ্লট, এবং এর অ্যান্টোনিম বলতে পারি ড্রাই, শুষ্ক। অর্থাৎ আগে যে কথাটা বলছে আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, এই চেষ্টা করার পরেও এখনো আনফর্চুনেটলি দুঃখজনকভাবে দ্য স্ট্রিটস মানে হচ্ছে রাস্তা অফ ঢাকা, ঢাকার, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুর আর অ্যাওয়াশ মানে এগুলো কি হচ্ছে প্লাবিত হয়েছে, মানে ভেসে গেছে উইথ দ্য ব্লাড মানে রক্ত দিয়ে ভেসে গেছে অফ আওয়ার ব্রাদার্স আমাদের ভাইদের। তিনি যে কথাটি বলেছিলেন কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। এরপরে যে কথাটা দ্য পিপুল অফ বাঙ্গাল নাও ওয়ান্ট টু বি ফ্রি, অর্থাৎ পিপুল অফ বাঙ্গাল মানে এই বাংলার মানুষ, নাও এখন, ওয়ান্ট টু মানে চায়, বি ফ্রি মানে মুক্ত হতে চায়, স্বাধীন হতে চায়। দ্য পিপুল অফ বাঙ্গাল এই বাংলার মানুষ নাও এখন, ওয়ান্ট টু লিভ মানে তারা বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপুল অফ বাঙ্গাল নাও ওয়ান্ট তারা চায় দেয়ার রাইটস, রাইটস মানে হলো অধিকার। তাহলে তিনি এই কথা এভাবেই বলেছিলেন আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে যেটা তিনি কথা বলেছিলেন হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, এটা একটা এক্সপ্রেশন, এর অর্থ হচ্ছে কি অন্যায় করেছিলাম। তাহলে হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং যে আমরা কি অন্যায় করেছিলাম। এরপরে তিনি বলেন আফটার দ্য ইলেকশনস দ্য পিপুল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি ফর দ্য আওয়ামী লীগ। আফটার দ্য ইলেকশন এই যে নির্বাচন বলতে 70 সালের যে নির্বাচন, 1970 সালের যে নির্বাচনের কথা বলছি সেই নির্বাচনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। দ্য পিপুল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি অর্থাৎ আমাকে ভোট দেয় এবং ফর দ্য আওয়ামী লীগ আওয়ামী লীগকে ভোট দেয়। তিনি যে কথাটি বলেছিলেন নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। এরপরে উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি ড্রাফট এ কনস্টিটিউশন ফর আওয়ার সেলফ দেয়ার অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি। People of this land would thereby get economic, political and cultural freedom. এখানে কয়েকটা শব্দ একটু ব্যাখ্যা করে নিতেছে। তার মধ্যে হচ্ছে ড্রাফট। ড্রাফট মানে হলো রচনা করা, তৈরি করা, কোনো কিছু সৃষ্টি করা বা লেখা। তো আমরা এর সিনোনিম বলতে পারি কম্পোজ, মেকআপ, প্রিপেয়ার, এবং অ্যান্টোনিম বলতে পারি এক্সপেল, এলিমিনেট মানে দূর করা, ডিফর্ম এগুলা। আর এই যে কনস্টিটিউশন মানে হলো সংবিধান, যেরকম আমরা বলতে পারি শাসনতন্ত্র বা সংবিধান, বা লস অ্যান্ড প্রিন্সিপাল অ্যাকর্ডিং টু হুইচ এ স্টেট ইজ রুল অর গভর্ন অর্থাৎ আইন বা নিয়ম নীতি যার দ্বারা একটা রাষ্ট্র পরিচালিত হয়। উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি এর অর্থ হচ্ছে উই ওয়ার টু সিট আমাদের বসার কথা ছিল, ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থাৎ জাতীয় পরিষদে আমাদের বসার কথা ছিল। এই যে ওয়ার টু মানে হচ্ছে কথা ছিল, এখানে ওই তাই ওয়ার ব্যবহার হয়েছে। আর যদি বলি কথা আছে তাহলে আমরা বলতে পারি এম টু এস ইস টু আর টু যে আমার যাওয়ার কথা আছে, আই ইস টু গো আমার লেখার কথা আছে, আই অ্যাম টু রাইট তাদের খেলার কথা আছে, দে আর টু প্লে এভাবে আমরা বলতে পারি। আর এখানে ফার্স্ট টেন্সটাই ওয়ার টু বসেছে।
এরপরে ড্রাফট এ কনস্টিটিউশন, একটা সংবিধান রচনা করার কথা ছিল ফর আওয়ার সেলফ দেয়ার মানে সেখানে বলতে এই ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটা সংবিধান তৈরি করার কথা ছিল। অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে নির্মাণের কথা ছিল বা দেশকে গঠনের কথা ছিল। পিপল অফ দিস ল্যান্ড, তখন এই যে দেশের মানুষ, এই ভূমির মানুষ, উড দেয়ার বাই গেট ইকোনমিক, তারা পেত ইকোনমিক, পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক, অ্যান্ড কালচারাল ফ্রিডম, তারা অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পেত। তিনি যে কথাটি বলেছিলেন, আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে গড়ে তুলব, এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা একটু সামনে যাই, তাহলে তিনি বলেছিলেন, বাট ইট ইজ উইথ রিগ্রেট that I have to report to you today that we have passed through 23 tragic years. Bengal's history of those years is full of stories of torture inflicted on our people, of bloodshed by them repeatedly. সেন্টেন্সটা একটু বড়, এখানে আমরা এই সেন্টেন্সটা কয়েকটি শব্দ আগে ব্যাখ্যা করে নিতে চাই। এই রিগ্রেট শব্দের অর্থ হচ্ছে দুঃখ বা অনুশোচনা। আমরা সিনোনিম বলতে পারি সরো, গ্রিফ, রিমোজ, এবং এর যে অ্যান্টোনিম বলতে পারি স্যাটিসফ্যাকশন, যেটা তৃপ্তি বা হ্যাপিনেস, সুখ, এগুলো বলতে পারি। এই যে হ্যাভ পাস থ্রু, এই যে পাস থ্রু শব্দটির একটা ভার্ব ফ্রেজ, আমরা বলতে পারি অতিক্রম করা, অতিবাহিত করা, ব্যয় করা। এর সিনোনিম যদি বলি আমরা বলবো গো থ্রু বা স্পেন্ড। আরেকটা শব্দ ট্র্যাজেডিক, এই ট্র্যাজেডিক শব্দের অর্থ হচ্ছে মর্মান্তিক, বিয়োগান্ত, এবং এর সিনোনিম যদি আমরা বলতে পারি প্যাথেটিক, হার্ট রেন্ডিং, হার্ট ব্রেকিং, এবং অ্যান্টোনিম যদি বলি তাহলে বলতে পারি কমিক। তো এরপরে যে আর একটা শব্দ আছে যে টর্চার মানে যন্ত্রণা বা নিপীড়ন বা অসহ্য যন্ত্রণা। এর সিনোনিম যদি আমরা বলি তাহলে বলতে পারি টর্মেন্ট, ট্রুবেল, ডিস্ট্রেস, মাইজারি, এগুলা। যদি এরপর আরেকটা শব্দ আছে ইনফ্লিক্ট শব্দের অর্থ আরোপিত করা বা আরোপিত শাস্তি, আমরা সিনোনিম বলতে পারি ইম্পোজ, ব্রিং, লে, এগুলোর অ্যান্টোনিম বলতে পারি ওকেশনালি। তো এরপর আরেকটা শব্দ থাকে যে রিপিটেডলি মানে হচ্ছে বারবার, বা আমরা বলতে পারি এগেইন অ্যান্ড এগেইন, বা ফ্রিকুয়েন্টলি। আশা করি তাহলে এই শব্দগুলো তোমরা এখন বুঝতে পেরেছো। এবার আমরা অর্থ করি। বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট, এটা দুঃখের বিষয় যে আই হ্যাভ টু রিপোর্ট ইউ টুডে, আমার রিপোর্ট করতে হবে ইউ টুডে, তোমাদের কাছে আজ বলতে হবে বা প্রতিবেদন দিতে হবে দ্যাট উই হ্যাভ পাসড থ্রু, আমরা অতিক্রম করেছি 23 ট্র্যাজেডিক ইয়ার্স, 23 বছরের বিয়োগান্ত বা মর্মান্তিক সময়। বাঙ্গালস হিস্টোরি অফ দোজ ইয়ার বলতে এই যে 23 বছরে বাংলার ইতিহাস হলো ইজ ফুল অফ স্টোরিজ, গল্পে ভরা বা স্টোরিতে ভরা, অফ টর্চার মানে অত্যাচার, নিপীড়নের ইতিহাসে ভরা, ইনফ্লিক্টেড যেটা আরোপিত হয়েছিল, অন আওয়ার পিপুল মানে আমাদের জনগণের উপর, অফ ব্লাডশেড অর্থাৎ রক্ত প্রদানের, শেড মানে হলো হচ্ছে ঝরানো বা বর্ষণ করা বা ত্যাগ করা। আমরা এর সিনোনিম বলতে পারি উইফ, ডিটাস, গিভ আপ, পুট আউট, অর্থাৎ অফ ব্লাডশেড রক্ত ঝরানোর ইতিহাস, বাই দেম তাদের দ্বারা অর্থাৎ ওই শাসকদের দ্বারা, রিপিটেডলি মানে বারবার। এবং তিনি যে কথাটি বলেছিলেন, কিন্তু দুঃখের বিষয়ে আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। এরপরে তিনি বলেছিলেন 23 ইয়ার্স অফ এ হিস্টোরি অফ মেন অ্যান্ড ওমেন ইন অ্যাগনি। অ্যাগনি শব্দের অর্থ হলো দুঃখ, দুর্দশা, এটা। তাহলে তিনি বলেছিলেন 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস। আশা করি এই যে অংশটুকু আমরা পড়লাম এটা তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী ভিডিও এর পরের অংশ তোমাদের কাছে দিয়ে দেব। সবাই ভালো থাকো, এই শুভকামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।